একজন খুনি এবং মানবতা বিরোধী হিসেবে এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের পর সারা পৃথিবী শেখ হাসিনাকে একজন বর্বর নৃশংস শাসক হিসেবে চিনেছে। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ, যারা শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলে নিপীড়িত নির্যাতিত হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে যে দলটাকে তারা নিষিদ্ধ করেছে, সেই জামাত ইসলামী বাংলাদেশ কি আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে বাঁচাতে চাইছে? জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের জন্য বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছেন। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা কথা বলতে চেয়েছেন, কিন্তু তারা সাড়া দেননি। এ কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আমরা একটু দেখি রিপোর্টে তারা কি বলছে। OACHR interviewed senior officials of the Bangladesh Nationalist Party and Bangladesh Jatiya Party. OACHR sought interviews with the leadership of the Jamaat-e-Islami political party, which unfortunately could not make itself available. Request for interviews sent to Bangladesh Islami Chhatra Shibir, a student organization generally seen as linked with Jamaat-Islami, did not receive a response. However, OACHR interviewed several Jamaat-Islami and Chhatra Shibir supporters. জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাদের সাথে তারা কথা বলতে চেয়েছিলেন, তাদের ইন্টারভিউ চেয়েছিলেন, কিন্তু তারা ইন্টারভিউ দেননি। ফলে তারা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের সাথে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে যতটুকু তথ্য পাওয়া সম্ভব সেই তথ্যগুলো তারা সংগ্রহ করেছেন। যেখানে স্বৈরাচার হাসিনার দোসর জাতীয় পার্টি জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের মানবতা বিরোধী কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে কথা বলেছে, সেখানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কেন কথা বলেনি? 5 আগস্টের পর আমরা বেশ কয়েকটা মন্তব্য দেখেছি জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেলের কাছ থেকে। আমাদের সম্ভবত মনে আছে, লন্ডনে গিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, বারবার ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট বলা তার পছন্দ নয়, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থকরা আমাদের পরিবারেরই সদস্য, আমাদের রাজনৈতিক পরিবারের অংশ। এবং সেখানে তিনি বলেছিলেন তারা চান একটা ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ যেখানে আমরা সবাই মিলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। এবং এই কথাটা বলতে গিয়ে তিনি বলেছিলেন বারবার ফ্যাসিস্ট বলা তার পছন্দ না। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নভেম্বরের শেষ দিকে মন্তব্য করেছিলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জামাত, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জামাত। তিনি বলেছিলেন 5 আগস্টের 4 দিন আগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপর 4 দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজন। তার বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের উপর নির্ভর করবে। তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত, তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত। কেন জামাত ইসলামের আমির, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তারা আওয়ামী লীগকে বাঁচাতে চাইছেন কেন? জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের ইন্টারভিউ চেয়েছে, অথচ তারা ইন্টারভিউ দেননি। তাদের কাছে তো জুলাই অভ্যুত্থানের অনেক তথ্য থাকবার কথা, তাহলে তারা চেপে গেলেন কেন? জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন তারা জুলাই অভ্যুত্থানে অন্য কোনো রাজনৈতিক দলকে সেভাবে পাশে পাননি, তবে ছাত্র শিবির সবসময়ই তাদের পাশে ছিল। এই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির। তাহলে সেই ইসলামী ছাত্র শিবির কিংবা তাদের মাদার সংগঠন জামাত ইসলামী কেন শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে কোনো তথ্য দিল না? কেন? কারণ এখন আমরা আবার মাস্টার মাইন্ডও দেখছি। যখন আন্দোলন শেষ হয়ে যাচ্ছিল, যখন আন্দোলনটা শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকছিল, তখন কিভাবে জামাত এবং শিবির তারা এই আন্দোলনকে শেখ হাসিনা পতনের আন্দোলন দিকে নিয়ে গিয়েছিলেন, এ ধরনের কথাবার্তা এখন সামনে আসছে। তাহলে কেন জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন? শুধুমাত্র ভোটের জন্য,
আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা নিজেদের পক্ষে রাখবার জন্যই কি এত বড় একটা ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছেন তারা? শেখ হাসিনার মতো খুনি বর্বর শাসকের পক্ষ নিচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে টানবার জন্য? নাকি এখানে আরও কোনো হিসেব নিকেশ আছে? এস আলমের অন্যতম সহযোগী নাবিল গ্রুপ, যারা 13,000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছেন, সেই নাবিল গ্রুপের চেয়ারম্যান রাজশাহীতে জামাত ইসলামের একটা কর্মী সমাবেশে, মহানগরীর একটা কর্মী সমাবেশে মঞ্চে বসেছিলেন এবং কোনো এক অদ্ভুত কারণে, কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে নাবিল গ্রুপ এখনো বহাল তবিয়তে আছে। এটা নিয়ে নানান আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে নাবিল গ্রুপের সাথে জামাতের সংশ্লিষ্টতা নিয়ে, সেটার প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু সেখানে তারা স্বীকার করেছে যে নাবিল গ্রুপের চেয়ারম্যান সেদিন তাদের মহানগরীর কর্মী সভায়, রাজশাহী মহানগরীর কর্মী সভায় এসেছিলেন এবং মঞ্চে বসেছিলেন। তবে তারা একটা কথা জানাননি, যেটা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। জামাত ইসলামের আমির রাজশাহীতে গিয়ে নাবিল গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে তিনি দাওয়াতে অংশ নিয়েছেন এবং তার গাড়িতে মার্সিডিজে তিনি চলাফেরা করেছেন। তাহলে নাবিল গ্রুপ কেন বহাল তবিয়তে আছে? এর সাথে জামাত ইসলামের কি কোনো সংশ্লিষ্টতা আছে? এই বিষয় নিয়েও আমি আজকে বিকেলেই কথা বলবো। একটা কথা বলে শেষ করি, যখন আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে কথা বলি, যখন কোনো কিছু আমাদের সামনে আসে, তখন আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমরা বিএনপির পক্ষে কথা বলছি, বিক্রি হয়ে গেছে, আরও নানান ধরনের কথাবার্তা বলা হয়। আবার যখন বিএনপি সারা দেশে যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্বের সাথে জড়িয়ে পড়ছে, সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, তখন আবার আমাদেরকে আওয়ামী লীগের দালালি করছি, কিংবা ছাত্রদের পক্ষ নিচ্ছি, কিংবা জামাত ইসলামের পক্ষ নিচ্ছি, এভাবে ট্যাগিং করা হয়। আবার ছাত্ররা যেসব জায়গায় এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন যাতে সরকার বিব্রত হচ্ছে, সেই কথাগুলো যখন আমরা বলছি, কিংবা ছাত্ররা যেসব জায়গায় তদবির বাণিজ্য করছেন, সেসব বিষয় নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আবার বিএনপি আওয়ামী লীগের দোসর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আমরা যখন সবার দোসর হিসেবেই অন্যজনের কাছে বিবেচিত হই, তখনই মনে হয় যে সঠিক পথেই আছি, কারণ কেউই আসলে তাদের নিজেদের পক্ষে আমাদেরকে মনে করতে পারছে না। এ কারণেই মনে হয় সঠিক পথে আছি। জামাত ইসলামের সমর্থকদের আজকের এই ভিডিওটা হয়তো পছন্দ হবে না, আবার কালকের কোনো ভিডিও হয়তো জামাত ইসলামের পছন্দ হবে কিন্তু বিএনপির পছন্দ হবে না, কিংবা কোনো একটা ভিডিও হয়তো সরকারের পছন্দ হলেও ছাত্ররা তাতে বিব্রত হবেন। কিন্তু কথা বলে যেতে চাই, যেভাবে স্বৈরাচার হাসিনা সরকারের আমলেও দেশের ভেতরে থেকে কখনো কখনো